সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে আমি তাজওয়ার মাহমুদ। এবারে ডাকসু নির্বাচনে 471 জন প্রার্থীর মধ্যে ভিপি পদে 45, জিএস পদে 19 এবং এজিএস পদে 25 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 2 সপ্তাহে প্রচারণায় মাঝেই প্যানেলে ভাঙন, এক প্যানেলের প্রার্থী অন্য প্যানেলকে সমর্থন, একই ছাত্র সংগঠনের মধ্যে একাধিক বিদ্রোহী প্রার্থী সহ নানা নাটকীয়তা দেখা গেছে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের জোর দাবি আছে একদিকে, অন্যদিকে অভিযোগ উঠছে বড় দলগুলো ডাকসুতে তাদের প্রার্থীর পেছনে অর্থ ঢালছে। গণমাধ্যমও সবাইকে সমান প্রাধান্য দিচ্ছে না, এমন অভিযোগও তুলছেন কেউ কেউ। ভোটের দিনে ঠিকভাবে ভোট না হওয়ার শঙ্কা করছেন প্রার্থীরা। সব মিলিয়ে আজকের সম্পাদকীয়র বিষয় ডাকসু নির্বাচন, আস্থা ও সংশয়ের দোলাচল। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ, ভিপি প্রার্থী, সম্মানিত শিক্ষার্থী সংসদ ডাকসু, মোহাম্মদ জাবির আহমেদ জুবেল, এজিএস প্রার্থী, প্রতিরোধ পর্ষদ, এবং মোহাম্মদ হাসিবুল ইসলাম, স্বতন্ত্র এজিএস প্রার্থী। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, যেন আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। পাল্টাপাল্টি অভিযোগে ডাকসু নির্বাচন ঘিরে উত্তাপ, শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ভোট চাওয়ায় ক্ষোভ, ইশতেহার বাস্তবায়নের শপথ ছাত্রদলের, জাল ভোট ঠেকাতে সতর্ক প্রশাসন। ভোট নিয়ে অযাচিতভাবে শঙ্কা সৃষ্টি করছে কিছু রাজনৈতিক দল, বলছে বিএনপি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি, জানালেন প্রেস সচিব। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে 2 জেলায় বিক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ, পাবনায়ও আন্দোলন, নিয়ম মেনে পুনর্নির্ধারণের দাবি ইসির। শেখ হাসিনার আমলে রক্ষা হয় দিল্লির স্বার্থ, মৃত্যুর 7 মাস আগে জবানবন্দি দিয়ে গেছেন বদরুদ্দিন উমর, ট্রাইব্যুনালে দাখিলের সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। এবং আন্দোলনে ডিএসসিসি 40 দিন বন্ধ থাকলেও লোপাট জ্বালানি খরচের 5 কোটি টাকা, চালক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির প্রমাণ দুদকের হাতে। আমরা আলোচনায় আসে, আমাদের কাছে একজন ভিপি প্রার্থী এবং 2 জন এজিএস প্রার্থী আছেন। আপনাদেরকে আমি প্রায় একই ধরনের প্রশ্ন করব। প্রথমে জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ, আপনাদেরকে দিয়েই শুরু করি। সেটা হচ্ছে অনেকগুলো প্যানেল আসলে প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, প্রশাসন পক্ষপাতিত্ব করছে এই ডাকসু নির্বাচন ঘিরে। আপনাদের প্যানেলের পক্ষ থেকে কি আপনাদের এমনটি মনে হয় কিনা, এবং যদি মনে হয় তাহলে আসলে কাদের প্রতি পক্ষপাতিত্ব করছে সেটি একটু স্পষ্ট করে বলবেন আমাদেরকে। আমরা আসলে আচরণবিধি লঙ্ঘন এবং প্রশাসনের পার্শিয়াল আচরণ নিয়ে অনেক আগে থেকে কথা বলে আসছিলাম। একাধিক সংবাদ সম্মেলনে কিংবা আমাদের বিভিন্ন সাক্ষাৎকারেও আমরা সেটা জানিয়েছি। তো এ ব্যাপারে তো আমরা একদম যখন নির্বাচনের ফর্ম তোলা হচ্ছিল, প্রার্থী নমিনেশন ফর্ম তোলা হচ্ছিল, সেই সময় থেকেই ছাত্রদলের একজন প্রার্থী মিছিল নিয়ে গিয়েছিলেন, সেটা থেকে তো শুরু হলো। তারপর তো নানানভাবেই প্রত্যেকটা সংগঠন বলতে বড় বড় সংগঠনগুলোর বিরুদ্ধে সবচাইতে বেশি অভিযোগগুলো আসছে রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে। এর পরবর্তীতে এখন তো গত কিছুদিন ধরে আপনার বিভিন্ন হলে রুমে রুমে আয়োজন, ক্যান্টিনে আয়োজন, নাজিরা বাজারে, তারপরে বিভিন্ন জায়গায় যে খাবার খাওয়ানোর ব্যাপারটা, এটা তো একটা ওপেন সিক্রেট হয়ে গেছে। মানে প্রশাসন দেখেও মনে দেখছে না, এরকম একটা আচরণ। এরপরে তো এমনিতেও আজকেও একটা সকালবেলা দেখলাম, সকালেও দেখলাম, বিকেলে একটা দেখলাম, 2টা প্যানেলের পক্ষ থেকে মিছিল করে প্রচারণা চালানো হচ্ছিল, যেগুলো আচরণবিধি লঙ্ঘন। তো এসব জায়গাতে আমার কাছে মনে হয়েছে আসলে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ যে করছে, এটা বোঝা যাচ্ছে যখন কোনো দল আচরণবিধি লঙ্ঘন করছে তারপর বোঝা। কিন্তু আমরা দেখলাম সবাই লঙ্ঘন করছে, কোনো ক্ষেত্রে আসলে তারা কোনো কি করছে না, পদক্ষেপ নিচ্ছে না। কিন্তু সবচাইতে বেশি যে জিনিসটা সামনে আসছে সেটা হচ্ছে অর্থের ছড়াছড়ি, খাওয়ানো, টাকা পয়সা বিলানো, এই ব্যাপারটা। তো এই ব্যাপারে আসলে তারা চাইলে, এমনও আমি ঘটনা শুনেছি যে একটা হলের ক্যান্টিনে ওই হলের একজন ভিপি ক্যান্ডিডেট এবং সেন্ট্রালের একজন ভিপি ক্যান্ডিডেট, 2 জনে খাওয়াচ্ছিল। এমন সময় অন্য প্রার্থীরা প্রশাসনকে কল দিয়ে আনলো, হাতে নাতে ধরার পরও শোকজ করেনি, শুধু সতর্ক করেছে এমনিতেই। তো যার কারণে আমরা বলবো যে বড় সংগঠন বলতে হলো ছাত্র শিবির এবং ছাত্র দল, এই দুটোর ব্যাপারে এই অভিযোগটা বড় আকারে আছে এবং এটা ওপেন সিক্রেট, সবাই জানে খাওয়াচ্ছে যে। এরপরে শুধু খাওয়ার ক্ষেত্রে যে টাকা ঢালছে তা না, এখানে আপনার লিফলেট বিলির ক্ষেত্রে লোকজন ভাড়া করে নিয়ে আসা, তারপর বিভিন্ন হলে প্রজেকশন মিটিং হচ্ছে, সেখানে লোকজন উপস্থিত করানোর জন্য টাকা বের করা, নানানভাবেই হচ্ছে এগুলো।
তো এই ক্ষেত্রগুলোতে আমি এখন পর্যন্ত সিঙ্গেল একটা ঘটনাতেও প্রশাসনকে দেখি নাই যে কোনো একটা পদক্ষেপ তারা নিয়েছে, যার ফলশ্রুতিতে কি হয়েছে, আমরা যে প্রশাসন যে চেয়েছিলাম যে ডাকসুটা হবে শিক্ষার্থীদের একটা ডাকসু, এবং আপনি যেটা ওখানে একটা নিউজ পড়ার সময় বললেন যে শিক্ষার্থীরা এখন হচ্ছে রাজনৈতিক যে পক্ষগুলো তাদের বাইরে এসে অরাজনৈতিক লোকজনকে বা হচ্ছে স্বতন্ত্রদের দিকে একটু ঝুঁকছে, কিন্তু ওই জিনিসটা আস্তে আস্তে কি হয়ে গেছে, আস্তে আস্তে মাঠ থেকে ভ্যানিশ হয়ে গেছে, কারণ হচ্ছে এই পক্ষপাতবোধ আচরণগুলোর কারণে। যেহেতু এই যে খাওয়ানোর যে বিষয়টা বলছেন কিংবা নাজিরা বাজারে গিয়ে বিরিয়ানি খাওয়ানোর যে অভিযোগগুলো আমরা তুলছি, এটা কি আসলে ডাকসুর ভোটের মাঠে প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? অলরেডি প্রভাব তো ফেলেছে আমি মনে করি। এই যে ধরেন একটা যে আয়োজন, আপনি যখন ধরেন যে ভোটাররা একভাবে চিন্তা করছিল আগ থেকে যে আমরা হচ্ছে এবার স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র বলতে আমি বোঝাচ্ছি না একেবারে রাজনৈতিক অ্যাফিলিয়েশন না, এমন না, রাজনৈতিক অ্যাফিলিয়েশন থাকতে পারে, বাট হচ্ছে যারা হচ্ছে দল নিরপেক্ষতার ঊর্ধ্বে উঠে দল কেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠে কাজ করে তাদেরকে তারা কি করবে, বের করে আনবে। কিন্তু আপনার যখন পুরো মাঠে একটা আয়োজন ভাব, খাওয়ান দাওয়ান হচ্ছে, প্রচুর টাকা পয়সা ঢালা হচ্ছে, মিডিয়া যেখানে প্রার্থীরা একা 5 জনের বেশি নিয়ে ঘোরা আচরণবিধি লঙ্ঘন, সেখানে তার সাথে মিডিয়ায় হাঁটছে 10টা 20টা করে। তো এই যে নানান এই যে একটা মানে আয়োজন, বড় আয়োজন, এই ব্যাপক আয়োজনগুলো কারা করতে পারে? যাদের টাকা আছে, যাদের বিভিন্ন লজিস্টিক সাপোর্ট আছে, বিভিন্ন রাজনৈতিক ব্যাকআপ আছে, ফলশ্রুতিতে ভোটারদের উপর তো এটা অবশ্যই প্রভাব ফেলছে এবং তারা কিন্তু একটা দিকে ঝুঁকে গেছে। আবার আপনি যে দুটি পার্টি যে মিছিল করার কথা বলছেন, এর মধ্যে প্রতিরোধ পর্ষদের কথা আছে। জি, জাবির আহমেদ জুয়েল, আপনি এই প্রশ্নের উত্তর দিবেন যে আপনারা আসলে মিছিল করেছেন কিনা সেটাও শোনা যাচ্ছে ক্যাম্পাসে নানা জায়গা থেকে, এবং পাশাপাশি আরও একটি বিষয় হচ্ছে যে আসলে আপনাদেরও তো মাদার পার্টি না থাকাটা কি আসলে এই ভোটের মাঠে বা ডাকসু নির্বাচনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা জায়গায় সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে মাদার পার্টি না থাকাটা কি আসলে আপনারা একটা ডিসঅ্যাডভান্টেজ মনে করেন কিনা? দেখেন, প্রথমে আমি শুরু করতে চাই খালিদ ভাইয়ের মাধ্যমে। আমি খালিদ ভাইকে যথেষ্ট এই প্রজ্ঞাবান ছাত্রনেতা হিসাবেই চিনি, এবং আমি জানি যে সে যখন একটা অভিযোগ দেয়, হ্যাঁ, সেটা একটা ভ্যালিড অভিযোগ হতে পারে, কিন্তু খালিদ ভাই আসলে এই আচরণবিধি কতটুকু আসলে উনি দেখেছেন, এবং হচ্ছে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে প্রজেকশন মিছিলগুলা কিংবা প্রজেকশন মিটিংগুলা, একটা হচ্ছে হলের মিটিং, একটা হল কেন্দ্রীয় প্রজেকশন মিটিং, সেটা কীভাবে হতে পারে সেই সম্পর্কে সম্যক ধারণা আছে বলে আমি জানতাম। কিন্তু আসলে উনি যে অভিযোগটা করেছেন সেটা প্রমাণ হয় বা এটা প্রকাশ হয় যে আসলে তিনি সম্যক ধারণা রাখেন না। প্রথমত, এই প্রশাসনের অনুমতি সাপেক্ষে, নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে 24 ঘন্টা আগে মূলত অনুমোদন নিতে হয়, কেন্দ্রীয় প্রজেকশন মিটিং করা যায়, এবং প্রতিটা প্যানেল কিংবা কোনো একজন প্রার্থী 3টা কেন্দ্রীয় প্রজেকশন মিটিং করতে পারে, যেখানে মাইক ইউজ করতে পারে, যেখানে সে মিছিল করতে পারে, যেখানে সে ব্যানার ইউজ করতে পারে। আমরা সেটাই করেছি। এরপর আপনি যে প্রশ্নটা করলেন মাদার পার্টি বা এইগুলো থাকা না থাকা যে বিষয়টা, প্রথমত আসলে বাংলাদেশের রাজনীতি যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এখানে একটা অর্থের একটা বিশাল ব্যাপার তৈরি হয়ে গেছে, ক্ষমতার যে দখলদার যে অংশ, তারা বারবার দেখা যাচ্ছে যে নানাভাবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের যে অধিকারের যে জায়গাটাগুলো, সেগুলো দখল করার জন্য তারা আসলে সচেষ্ট হয়ে যান, যার কারণে আসলে এই সব গোষ্ঠীগুলো যারা ক্ষমতায় যায় সব সময়, সেই ক্ষমতাসীন অংশ চেষ্টা করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করতে। এবং আমরা মনে করি যে আমরা আসলে দখলদারিতে রাজনীতি করি না, আমরা শিক্ষার্থীদের রাজনীতি করি, এবং আমরা শিক্ষার্থীদের অধিকারকে কেন্দ্র করে যেহেতু রাজনীতি করি, সেক্ষেত্রে মাদার পার্টি আছে কি নাই সেটা বড় প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমি শিক্ষার্থীদের পক্ষে কথা বলতেছি কিনা, কিংবা আমরা হচ্ছে এই লড়াইটা করছি কিনা। যে মাদার পার্টি হয়ে যদি অন্যায়ভাবে কাজ করে, যদি মাদার পার্টি হয়ে যদি শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নটাকে বাইপাস করে দিয়ে যখন হচ্ছে দেখা গেছে অর্থ এবং হচ্ছে ক্ষমতার চেষ্টার মাধ্যমে একটা কারচুপিপূর্ণ নির্বাচন কিংবা প্রভাবিত নির্বাচন আয়োজন করার চেষ্টা করা হয়, সেটা তো আসলে আমাদের নীতি নৈতিকতা কিংবা হচ্ছে রাজনৈতিক আদর্শের সাথে যায় না। ফলে আসলে মাদার পার্টি না থাকা কিংবা থাকার প্রশ্নটা এখানে না, প্রশ্নটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কারা কাজ করতেছে, শিক্ষার্থীদের স্বার্থে কারা কাজ করতেছে, এই বৃহৎ অঞ্চলের যে মেহনতি মানুষ এবং হচ্ছে সাধারণ মানুষ তাদের পক্ষে কারা কাজ করতেছে, সেই প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা মনে করি আমাদের প্যানেলটা এই যে মাদার পার্টির যে প্রভাব, রাষ্ট্রীয় যে প্রভাব এবং বিভিন্ন গোষ্ঠীর যে প্রভাব, এই প্রভাব থেকে মুক্ত, একেবারেই সাধারণ এবং হচ্ছে এই অঞ্চলের যে রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামকে ধারণ করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা মানে আপনাদের প্যানেল থেকে বারবার আসলে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে, সেটা কি আপনি মনে করেন যে পক্ষপাতিত্বের মধ্যেই যদি নির্বাচনটা হয় সেক্ষেত্রে কি কতটুকু সংশয়, কতটুকু আসলে? দেখেন, সংশয় তো আমরা শুরু থেকে বারবার বলে আসছিলাম, এবং আমরা খালিদ ভাই যে কথা বললেন যে নির্বাচনের যে আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়টা বারবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে দুইটা প্যানেল থেকে সেই জায়গাটা তৈরি করা হচ্ছে। একদিকে হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং অন্যদিকে হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ফলত আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে দুই ভাগে বিভক্ত, মূলত দুইটা এই
অংশে বিভক্ত হয়ে দুইটা গোষ্ঠীকে আসলে এই নানাভাবে প্যাট্রোনাইজ করা হচ্ছে সেটাও প্রমাণিত হয়ে যায়। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক অংশ দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক অংশ শিবিরকে সাপোর্ট দিচ্ছে, নানান ধরনের হেল্প করতেছে, অন্যদিকে হচ্ছে ছাত্রদলকে সাপোর্ট করতেছে, যার ফলে দেখা গেছে যে আচরণবিধি লঙ্ঘনটা আসলে কোনো ব্যাপার হচ্ছে না, আচরণবিধি লঙ্ঘনটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। হাসিবুল ইসলাম, আপনি আসলে স্বতন্ত্র এজেস প্রার্থী, আপনি মানে একসময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে ছিলেন, সেখান থেকে বেরিয়ে আপনি কেন স্বতন্ত্র প্রার্থী হলেন সেটা আমার জানার আগ্রহ আছে, এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরে কি আপনার আসলে চ্যালেঞ্জগুলো বেড়ে গেছে কিনা, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যাদের সাথে একটু দলীয় ছত্রছায়া আছে তাদের আসলে মিডিয়া ফোকাস বলেন কিংবা সব কিছুই আসলে অনেক বেশি, প্রচারণার ক্ষেত্রেও তাদের একটা অ্যাডভান্টেজ পাওয়ার সুযোগ থাকে। আপনি সেখান থেকে কতটা চ্যালেঞ্জ ফেস করছেন এবং কেন বের হলেন আসলে আপনার প্যানেল থেকে? শুরুতেই বলি, আমি মনস্তাত্ত্বিকভাবে এবং মানসিকভাবে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা কিংবা কোনো চ্যালেঞ্জ ফেস করছি না। আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আমি প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং আমি আমার সাধ্যমতো ভোটারদের কাছে পৌঁছেছি, তাদের প্রত্যাশার কথা শুনেছি এবং তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোন জায়গায় দেখতে চায়, বাংলাদেশের রাজনীতি, বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা কেমন হওয়া প্রয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে সেই সমাধানের আসলে যৌক্তিক সমাধানটা কী হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমি ভোটারদের কাছ থেকে শুনেছি। আর স্বতন্ত্র নির্বাচন করার কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি ফার্স্ট ইয়ার থেকে একদম শুরু থেকেই আমি যখন হলে উঠি, হলে ওঠার পরে ছাত্রলীগের গেস্ট রুমের নির্যাতনের কারণে আমাকে হল ছাড়তে হয়, এক প্রকার বিদ্রোহ করে আমি হল ছাড়ি। এরপরে গেস্ট রুম গণরুম বিরোধী আন্দোলনে আমি সরব ছিলাম, বিশ্ববিদ্যালয়ে যে কোনো শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামী নিরাপদ ক্যাম্পাস চাই আন্দোলন এবং 7 জানুয়ারি প্রহসনের নির্বাচন আন্দোলন কিংবা যে কোনো যৌক্তিক আন্দোলনে আমি কিন্তু শিক্ষার্থীদের পক্ষে ছিলাম এবং শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে আমি সেই আন্দোলনগুলো অর্গানাইজ করা এবং লিড করা কিন্তু সেই জায়গা থেকে আমি কাজ করে গেছি। তো সেই পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে আমার একটা পলিটিক্যাল অডিয়েন্স আছে, আমার শুভাকাঙ্ক্ষী মহল রয়েছে, আমার বন্ধু মহল রয়েছে। তো তাদের একটা প্রত্যাশার জায়গা ছিল যাতে করে আমি টপ 3 কোনো একটা পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করি। তো তাদের চাহিদাকে প্রাধান্য দিয়েই দিন শেষে পলিটিক্যাল যারা আমাকে সাপোর্ট করছে, যারা আমাকে ভালোবাসছে এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের একটা প্রত্যাশার জায়গাও কিন্তু পূরণ করতে হয়। তো সেই জায়গা থেকেই আমি স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং সেই জায়গা থেকে আমি আমার শুভাকাঙ্ক্ষী মহলের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, তাদের ভালোবাসা পাচ্ছি। এই ভালোবাসাটাই আসলে আমাকে মানসিক জায়গা থেকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপরেও বেশ কিছু প্রতিবন্ধকতা তো আসলে লক্ষ্য করাই যায়। সেটা হচ্ছে যখন বড় ছাত্র সংগঠনগুলো আচরণবিধি লঙ্ঘন করছে এবং আচরণবিধি লঙ্ঘন নিয়ে আমরা বারবার প্রশ্ন তোলার পরেও সেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গায় নির্বাচন কমিশন কোনো কার্যকর পদক্ষেপ তাদের বিরুদ্ধে আসলে গ্রহণ করছে না। এছাড়াও আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে আসলে অনেক সময় নির্বাচন কমিশন যেই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে সেই সিদ্ধান্তগুলো কোনো বিশেষ গোষ্ঠী বা মহলকেই কিন্তু সুবিধা দিচ্ছে। আমরা দেখেছি যে মনোনয়নপত্র সংগ্রহের দিন একদিন বাড়ানো হয়েছে এবং এই বাড়ানোর ফলে কোন গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে সেটা আমাদের কাছে স্পষ্ট। এছাড়া আমরা দেখেছি যাতে করে আমাদের নারী শিক্ষার্থী বোনেরা ভোট দিতে নিরুৎসাহিত হয় সেজন্য তাদের হল থেকে অনেক দূরে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল। কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে নারীদের ক্ষমতায়ন চায় না এবং নারী শিক্ষার্থী বন্ধুরা যাতে করে তাদের ভোটাধিকার নিশ্চিত হয় সেই অধিকার কারা চায় না সেটাও কিন্তু আমাদের কাছে খুবই সুস্পষ্ট। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে এখানে কিন্তু পক্ষপাতমূলক আচরণ করে যাচ্ছে। আমরা যখন প্রতিবাদ জানিয়েছি, প্রতিবাদের ফলে তারা কিন্তু আসলে চাপে যখন পড়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন সমন্বিতভাবে একটা দাবি তুলেছে তখন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা দেখেছি একটু করে হালকা করে একটু আমাদেরকে ঠান্ডা করার জন্য মানে যেই সমাধানগুলো দিচ্ছে সেই সমাধানগুলো আসলে আলটিমেট কোনো সলিউশন না। আমাদের নির্বাচনের যে কেন্দ্রগুলো রয়েছে এবং ভোট কেন্দ্রের সংখ্যা আমরা বাড়াতে বলেছি, তো সেই জায়গায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আসলে তেমন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। তো এই জায়গাগুলোতে এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থীদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার অবহিত করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত এবং নির্বাচন কমিশন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এছাড়া আপনি যেটা বললেন আসলে মিডিয়ার পক্ষপাতমূলক আচরণ তো এই জায়গাতে রয়েছে। মিডিয়ার পক্ষপাতমূলক আচরণটা অনেক বেশি এই জায়গা থেকে যে প্রত্যেকটা প্রার্থী তো আসলে তার প্রচারেও একটা সুযোগের সমতা থাকা প্রয়োজন। নির্বাচন তো একটা কম্পিটিশনের জায়গা। তো এই কম্পিটিশনের জায়গায় একজনকে মিডিয়া প্রচুর পরিমাণে হাইলাইট করছে এবং আরেকজন মিডিয়াতে কখনো আসতেই পারছে না। তো যার কারণে কিন্তু এই জায়গায় একটা লেভেল প্লেইং ফিল্ডেরও কিন্তু একটা ব্যাহত হচ্ছে। তো সেই জায়গা থেকে থাকবে অবশ্যই। জামালউদ্দিন খালেদ, আপনার প্যানেল আসলে যেটি ছিল সেখান থেকে আপনার যিনি জিএস প্রার্থী মাহিন সরকার তিনি সেখান থেকে সরে গিয়ে আসলে যিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সমর্থিত প্রার্থী আবু বাকের মজুমদার তাকে সমর্থন জানিয়েছেন। এই ঘটনার আগে কি আপনাদের সঙ্গে কোনো কথা হয়েছিল কিনা, এটা আসলে আপনাদের ভোটের মাঠে কতটা নেতিবাচক প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন, এবং যে অভিযোগগুলো তুলেছেন আপনি যে আসলে কেউ তাকে প্রেশারাইজ করে সরিয়েছে, কাদের দিকে আপনি আসলে ইঙ্গিত করেছেন, কারা আসলে মাহিন সরকারকে প্রেশারাইজ করেছে বলে আপনি মনে করেন? প্রথমত একজন না, দুজনকে বসিয়ে দেওয়া হয়েছে এবং দুজনই বাকচাষের প্রার্থীকে মানে
তাদের যে বৈষম্য বিরোধী সংসদ ওটার প্রার্থীকে কি করেছেন, সমর্থন জানিয়েছেন। এখানে আপনাকে একটা টুইস্ট বলি, সেটা হচ্ছে এই যে আমার পাশে হাসিব ইসলাম বসে আছে, হাসিব ইসলামের একই পদে বাকশাসের আরও 4 জন বা 3 জন তাদের বাহির থেকে আলাদা দাঁড়িয়েছে। তারা বলছে যে তাদেরকে কোনো বাধা দেওয়া হচ্ছে না, সংগঠন থেকে কোনো প্রেশার দেওয়া হচ্ছে না। এদিকে আমার প্যানেলে তাদের সংগঠনের একজন, তাকে বহিষ্কার করা হয়েছিল আগে, এর পরবর্তীতে প্রেশার দিয়ে তাকে বসিয়ে দেওয়া হলো। আরেকজন তাদের সংগঠনে না গেলেও তাদের সাথে আগ থেকে যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিল আরিয়ান, বের হওয়ার মতো একটা ছেলে, সেই পদে বের হওয়ার মতো সবচাইতে যোগ্য একটা ছেলে, তাকেও ওইভাবে চাপ দিয়ে বসে দেওয়া হয়েছে। এখন আমার কথা হচ্ছে এই চাপটা কারা দিচ্ছে আমি একটু স্পষ্ট করি। এটা আমি ওটার দিকে যাব, তার আগে বলে তাহলে কি হাসিবরা কি আসলে দামি প্রার্থী কিনা, এটাও আমার একটা জানার ব্যাপার। কারণ একদিকে আরেকজনকে বসিয়ে দিচ্ছে চাপ দিয়ে, আর তাদেরকে কিছু বলছে না, কোনো বাধাও দিচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনি বলছেন চাপটা কে দিচ্ছে, চাপটা কে দিচ্ছে, এটা তো সুস্পষ্ট একেবারেই। যেহেতু প্রথমে তাকে বহিষ্কার করা হয়েছে সংগঠন থেকে, এমনিতে বলা হয়েছে যে বাকচাষ কোনো লেজুর ভিত্তিক সংগঠন না, বা হচ্ছে এনসিপি হচ্ছে নতুন রাজনীতি চায়, কিন্তু তাদেরই একজন যে মাহিন সরকার হচ্ছে প্রথমে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ডাকসু আন্দোলন মুভমেন্ট শুরু করে আমাদের সাথে, আমরা যখন করেছি সেই সময়। তারপরে তাকে হুমকি দেওয়া হয়েছিল তুমি যদি থাকো ডাকসুই হতে দেওয়া হবে না, ফলে সে ক্যাম্পাস ছেড়ে পর জাতীয় রাজনীতিতে চলে যায়। সেখানে হয়তো সে কোনো ছায়া পায়নি, সেভাবে সফল হতে পারেনি দেখে সে আবারও ব্যাক করে ক্যাম্পাসে। তো এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমি মনে করছি সে যদি আমার প্যানেল থেকে এসে জয়ী হতো, তার দলের পরবর্তীতে তার দল তাকে মন করে নিতে পারতো না, সমস্যা ছিল না। তাকে প্রথম বহিষ্কার করলো, পরবর্তীতে কি হলো, সে গত পরশুই তো সে করলো, ওদিন রাতে আমাকে হঠাৎ রাতের প্রায় 3টা সাড়ে 3টার দিকে নক দিল যে আমি বোধহয় থাকতে পারছি না আর। আমি বললাম কি হয়েছে, হঠাৎ কি সমস্যা? না, যে আমাকে হচ্ছে এলাকা থেকে আমার নেতাকর্মীরা তারা হুমকি ধুমকি পাচ্ছে, তারা আমাকে কল দিয়ে কান্নাকাটি করছে যে আপনি আপনার রাজনীতিও খেয়েছেন, আমাদের রাজনীতিও যাবে, তো এই কারণে আমি আর প্রেশার নিতে পারছি না। এই প্রেশারটা সে আগ থেকে তার মাথায় ছিল। তাকে কিন্তু আমাদের প্যানেল ঘোষণার আগেও সরিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, সে রাজি হয়নি, পরে বহিষ্কার করা হয়। পরবর্তীতে হচ্ছে আর এর পরের দিন মানে কি বিষয়টা এরকম যে তার মানে প্যানেল ঘোষণার আগেই তিনি যে দলের সঙ্গে ছিলেন অর্থাৎ এনসিপি, সেখানের হাইকমান্ড তাকে প্রেসারাইজ করছিলেন। হ্যাঁ, প্রেসারাইজ করছে, ওটা স্বাভাবিক ছিল। মানে ওটাকে আমি স্বাভাবিক, বাকশাসকে কি একটা অ্যাডভান্টেজ দেওয়ার জন্য বা বৈষম্য বিরোধী যে প্যানেল, হ্যাঁ, তো ওটাকে আমি স্বাভাবিক হিসেবে নিয়েছিলাম, যেহেতু একটা সংগঠনের সে একজন পোস্টেড নেতা, ফলে তারা একটু ফিল করবেন তারা তখন। কিন্তু পরবর্তীতে যেটা করা হলো যে সে একজন প্রার্থী হিসেবে আসলো, সে দাঁড়ালো, সে প্রচার করলো, প্রচারণার শেষ মুহূর্তে এই মুহূর্তে এসে তাকে বসিয়ে দেওয়া, আবার তাদেরই প্রার্থীকে সমর্থন দিয়ে বসে যাওয়া, বিষয়টা কাকতালীয় না তো কিছু একটা। এর পরের দিন কি হলো, সে যেদিন বসলো সেদিন সন্ধ্যায় আবার আমার আরেক প্রার্থী, তারও অবস্থা খারাপ, তাকে হুমকি দেওয়া হচ্ছিল যে তার বিভিন্ন পার্সোনাল তথ্য অনলাইনে ছেড়ে দেওয়া হবে যদি না বসে। তাকে আমি রাতে বুঝিয়ে হুমকি দিচ্ছে আমি আর বলতে চাই না, আসলে ওই দিক থেকে একই জায়গা থেকে আর কি। তো পরবর্তীতে আমি তাকে রাতে বুঝালাম যে তুমি মোবাইলটা অফ করে তুমি 1 দিন বা 2 দিন তুমি চলে যাও, তোমার কাজ করা লাগবে না, তুমি জাস্ট যে প্রচারণা অলরেডি করেছো তোমার বিজয় হওয়ার মতো তুমি চলে যাও। তো ছেলেটা মেনে চলে গেল রাত্রিবেলা। কিন্তু সকালবেলা সে আবার আমাকে কল দিয়ে পুরো কান্নাকাটি অবস্থা যে ভাই আমার হচ্ছে বাবা মা কান্নাকাটি করছে, আপনি কি, আমি তাকে বুঝাইতে গেলাম, পরে সে বলতেছে ভাই আপনি আর কোনো কথা বলবেন না, আপনাকে চান আমি সুইসাইড করবো, আমার মানসিক অবস্থা এই অবস্থায় আছে, আমি পারবো না কোনোভাবে, আপনি আমাকে আল্লাহ হাফেজ বলেন। আমি পরে বাধ্য হয়ে তাকে বললাম ঠিক আছে। সব মিলে আপনার আসলে কতটুকু নেতিবাচক প্রভাব পড়েছে? তো এই জায়গাটা আমি যেটা বলবো, আমি মনে করি এটা কোনোভাবেই নেতিবাচক কোনো প্রভাব ফেলেনি, বরঞ্চ এই ঘটনা ঘটার পরে আমাদের শিক্ষার্থীরা তো সচেতন, তারা দেখছে আসলে কে করছে, কারা করছে। তো তারা পরবর্তীতে এটা আমাদের দিকে আরো সিম্পিতি দ্বারা আমাদের কাছে এসে আমি সিম্পিতি গেইন করেছি, এটা দ্বারা বরঞ্চ বলবো যে ইতিবাচক একটা ফলাফল এসেছে আমি বলবো। তো এখানে আমি একটা কথা বলতে চাই যে এই যে প্রার্থীদের বসিয়ে দেওয়া কিংবা হচ্ছে আপনার ধরেন যে আরেকটা আলাপ কিন্তু এখন চলছে যে ভাগ বাটোয়ারা হবে, একটা সমঝোতা হচ্ছে পিছনের টেবিলে যে তোরা ভাই একটা নেই আমরা ওটা নেই, এই যে একটা সমস্যা। আমরা কিন্তু এই ডাকসু চাইনি, আমরা ডাকসুটা চেয়েছিলাম যে ডাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করে তাদের সত্যিকার অর্থে তাদের একজন প্রতিনিধি নির্বাচন করবে। কিন্তু যখন দেখা গেল যে ডাকসুর মাঠের যারা ভোটারদের ম্যান্ডেট হচ্ছে একটু স্বতন্ত্রদের দিকে কিংবা হচ্ছে যারা দলনিরপেক্ষভাবে আগ থেকে কাজ করছে তাদের দিকে, তখন রাজনৈতিক সংগঠনগুলো কি করলো যে আমরা তো টিকতে পারবো না, তাহলে এখন আমাদের ভিতরে সমঝোতা হয়ে আমাদের যে আধিপত্যের যে জায়গাটা আপাতত ভাই আমরা নিজেদের ভিতরে এটা না করে আমরা নিজেদের একটা সমঝোতা করে নেই। তো এটার মাধ্যমে যেটা হবে, এর পরবর্তীতে যে নেতৃত্বরা ক্যাম্পাস নির্বাচনের পরে আসবে, এরা আসার পরেই কিন্তু তাদের ভিতরে আবার আধিপত্য যুদ্ধ শুরু হবে। জি, অসংখ্য ধন্যবাদ। হাসিবুল ইসলাম, আপনার সহ-আলোচক আসলে মানে প্রশ্ন তুলেছেন যে আপনাদের একই ছাত্র সংসদ থেকে 4 জন এজিএস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন
এবং পরপর আসলে আপনি দামি প্রার্থী কিনা সেটি তার প্রশ্ন হচ্ছে। জামালউদ্দিন খালিদ ভাই যে অভিযোগটি তুলেছেন, এখন দেখুন আসলে আমি দামি প্রার্থী কিনা সেটা আসলে ভোটের মাঠে গেলেই আসলে বোঝা যাবে, এবং শিক্ষার্থীদের কাছ থেকে আপনি শুনবেন এখানে আসলে শিক্ষার্থীরাই মূল্যায়ন করবে যে আমি আসলে কি প্রার্থী। কেননা আমি বিশ্ববিদ্যালয়ে তো আজ শুধুমাত্র ডাকসু কেন্দ্রিক আমি মানে রাজনীতি করছি না, আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফার্স্ট ইয়ার থেকে অ্যাক্টিভিজমের সাথে জড়িত। ক্যাম্পাসে আমার একটা পলিটিক্যাল অডিয়েন্স আছে, আমার একটা পলিটিক্যাল স্ফেয়ার আছে, এবং আমাকে যারা পছন্দ করে তাদেরও কিন্তু একটা বৃহত্তর পরিসর রয়েছে। তো সেই জায়গা থেকে এই প্রশ্নটি তোলা, এই আক্ষেপটি জানানো সম্পূর্ণ অবান্তর, এবং এই ধরনের কোনো সুযোগ নেই। আর ভাই যেটা বললো যে অনেককে হুমকি ধামকি দিচ্ছে, দেখুন আসলে হাসিবকে হুমকি দিয়ে বসিয়ে দেওয়া যায় না। আমাকে বারবারই, আমি ফার্স্ট ইয়ার থেকেই ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে আমি ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করে গেছি। আমি পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছি। দিল্লি আধিপত্যবাদ এবং সীমান্ত হত্যার প্রতিবাদের কারণে পুলিশ এবং ছাত্রলীগের যৌথ হামলার শিকার হয়েছি। আমাকে বারবার কিন্তু নির্যাতন করা হয়েছে। সুতরাং আমাকে আসলে হুমকি দিয়ে কিংবা কোনো গোয়েন্দা সংস্থা দিয়ে থ্রেট দিয়ে কিংবা কোনো ধরনের কোনো চাপ প্রয়োগ করে আমাকে এখন পর্যন্ত দেওয়া হয়নি। যদি দেওয়া হয়, আমি বলি যদি দেওয়া হয়, মাহিন ভাইয়ের সাথে কিংবা ভাই যেটা বললেন আরিয়ান ভাইয়ের সাথে, তাদের সাথে কি ঘটনা হয়েছে আমি সেটা সম্পূর্ণ অবগত নই। কিন্তু জামালউদ্দিন খালিদ ভাই যে প্রশ্নটা তুললেন, এটার অবশ্যই তদন্ত হওয়া উচিত। এবং তারা কেন চলে গেল, এখন পর্যন্ত আমরা মাহিন ভাইয়ের কাছ থেকে কিন্তু জামালউদ্দিন খালিদ ভাই অভিযোগ তোলার পর থেকে তার কাছ থেকে স্টেটমেন্ট পাইনি। মাহিন ভাইয়ের এখানে স্টেটমেন্ট দেওয়া উচিত। কিংবা আরিয়ান ভাই কেন ছেড়ে গেলেন, শিক্ষার্থীদের মনে তো প্রশ্ন রয়েছে, এই স্টেটমেন্টগুলো প্রকাশ হওয়া উচিত। প্রয়োজন এটার ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এবং যারা অপরাধ করেছে, আপনি হুমকি দেওয়া, থ্রেট দেওয়া, এটা তো সুস্পষ্ট অপরাধ। এবং আমি বলতেছি সুস্পষ্ট অপরাধ। আমি বলি এই ধরনের অভিযোগটা তো বিভিন্ন জায়গা থেকে আমরা শুনছি। তো এই ধরনের আমি বলি এই যে জামালউদ্দিন খালিদ ভাইয়ের কথাই যেটা বললো যে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে, তো এই হুমকি যদি দেওয়া হয় তাহলে এই হুমকিটা তদন্ত করা উচিত। কেননা আপনি একটা শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারেন না, এটা সুস্পষ্ট সাংবিধানিক এবং মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে। তো এই জায়গায় সুস্পষ্ট তদন্ত হওয়া উচিত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তিটা নিশ্চিত হওয়া উচিত। যেখানে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে, সেখানে ডাকসু নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে কোনো প্রার্থীকে হুমকি দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা ব্যাহত করতে যারা চাইবে, তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থী তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে। এখন জামালউদ্দিন খালিদ ভাই যেটা বললেন যে হাসিবকে কেন বলা হচ্ছে না, হাসিবকে হুমকি দিয়ে দমানো যাবে না। তো আমাকে কে হুমকি দিতে পারবে? কারো তো এত বড় সাহস নেই, কিংবা আমাকে হুমকি দিলে যে আমি বসে যাব, আমি যে ব্যাকবোনলেস, এরকম তো না। হাসিব মৃত্যুর মুখে দাঁড়িয়েও আপনাদের এক দল থেকে চারজন জিএস প্রার্থী, পরে কি আপনাদের মানে দল হিসেবে আপনারা ছাত্র সংগঠন হিসেবে ফাংশন করতে পারবেন একইভাবে? দেখুন আসলে সেটি আসলে পরিস্থিতি বলে দেবে। আমি আমার জায়গা থেকে আমার যেই শুভাকাঙ্ক্ষী মহল ছিল, তাদের প্রত্যাশার জায়গা ছিল, আমি তাদের প্রত্যাশা পূরণ করেছি। এরপরে দেখা যাবে যে বাকিটা কি হয়। তবে আমার কাছে আমাকে যারা পছন্দ করেন এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী মহল রয়েছেন এবং আমার যারা ভোটাররা রয়েছেন, তাদের যে প্রত্যাশা এবং তাদের প্রত্যাশাকে প্রাধান্য দেওয়া, এটা আমি আমার নৈতিক এবং মানবিক দায়িত্ব বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ। জাবির আহমেদ জুবেল, আপনাদের যিনি ভিপি প্রার্থী, তিনি আসলে নানা সমালোচনায় গত 2 সপ্তাহের মধ্যে এসেছেন। সম্প্রতি যে সমালোচনার মুখে তিনি পড়েছেন সেটা হলো একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তিনি আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে মানে প্রমোট করেছেন, এমন একটা অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে। তার জন্য কি আসলে আপনাদের প্যানেল বারবার একটু মানে ব্যাকফুটে চলে যাচ্ছে কিনা, আপনার কি মনে হয়? এবং একই সঙ্গে মেঘমল্লার বসু, আপনাদের প্যানেলের জিএস প্রার্থী, তিনি ফিরেছেন, সেই জন্য কি আপনারা আসলে কিছুটা ফ্রন্ট ফুটে আছেন কিনা, সব মিলে কি? প্রথমত আমাদের পর্ষদটা একটু বুঝতে হবে যে আমাদের এই পর্ষদে যেমন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিরা আছেন, ঠিক একই রকমভাবে সাংগঠনিক রাজনীতির আশেপাশেও ছিলেন না কখনো, এই ধরনের ব্যক্তিরাও ছিলেন এখানে। আপনারা জানেন, আমার ক্ষেত্রে যদি বলি, আমি একেবারেই হচ্ছে সাংগঠনিক রাজনীতি করা মানুষ। মেঘমল্লার বসুর সাংগঠনিক রাজনীতি করা মানুষ। এখানে হচ্ছে ছাত্রফ্রন্টের মানুষজন আছেন, এর বাইরে এই আরও অনেকগুলো সংগঠন আছে, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন আছে, এই ধরনের সংগঠনগুলো আছে। ইমি আপার কথা যদি বলি, ইমি আপা সহ প্রায় 8 জন সদস্য আছেন যারা কোনো প্রকার সাংগঠনিক রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তাদের মন্তব্য একেবারেই ইন্ডিভিজুয়াল। এবং আপনারা জানেন, দীর্ঘদিন ধরে হচ্ছে এই বাংলাদেশে যে রাষ্ট্রীয় গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তার বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করছি এবং আমাদের পলিটিক্যাল পজিশনগুলো এগুলোর বিরুদ্ধে। ফলত আমরা এই ইমি আপার এই বক্তব্যটা এই প্যানেলের বক্তব্য না, আমরা এটাকে ধারণ করি না এবং আমরা প্রত্যাখ্যানও করেছি। ইমি আপা তার পরবর্তী আরেকটা স্টেটাসে সেটাও বলছেন যে এটা তার একান্ত ব্যক্তিগত ছিল, এবং আমিও ফেসবুক স্ট্যাটাসে সেটা সাথে সাথে তাৎক্ষণিকভাবে বলছি যে এটা ইমি আপার নিজস্ব বক্তব্য হতে পারে, এই জন্য উনি ক্ষমাও চেয়েছেন। কিন্তু এই ধরনের বক্তব্য প্রতিরোধ পর্ষদ অন্তত ধারণ করে না, বরং তার পজিশন হচ্ছে তার বিপরীতে।
এরপর যে জিনিসটা বলতে চাই যে এখানে আসলে আমরা ব্যাকফুটে যাওয়ার কোনো কারণ নাই, বরং হচ্ছে আমরা মনে করি যে এই নির্বাচনটা আসলে একটা বৃহৎ একটা উদ্দেশ্যকে সাধন করার জন্যই মূলত আমরা লড়াই করছি। সেই বৃহৎ উদ্দেশ্যটা আসলে কি, বাংলাদেশের যে গণতান্ত্রিক লড়াই, যেটা যে গণতান্ত্রিক লড়াই একটা ক্রান্তিকালে অতিক্রম করে আরেকটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, যে বিন্দুটা আসলে দেশটা আসলে কোন দিকে আগাবে। এই জায়গাতে আমরা মনে করি ডাকসু নির্বাচন সকল গণতন্ত্রপন্থী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে একটা নির্বাচনের দিকে আমরা এগিয়ে গেছিলাম, এবং সেই জায়গা থেকেই দেখা গেছে যে আমরা নির্দলীয় ব্যক্তি যারা তাদেরকেও আমরা একই প্যানেলে বা একই জায়গায় ঐক্যবদ্ধ করেছি। এখন আপনারা জানেন যে আমাদের এই জিএস প্রার্থী মেঘমুল্লার বসু আজকে হচ্ছে প্রচারণায় ফিরে আসছেন, এবং এটা অবশ্যই আমরা মনে করি যে আমাদের যে যৌথ কাজ, সেই যৌথ কাজটা আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করছে। আর যদিও আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যে 2 দিন 3 দিন 4 দিনের প্রচারণার মধ্য দিয়ে আসলে আমরা নির্বাচনে ভোটটা টেনে নিয়ে আসবো, বাট এরকম না। আমাদের ভোট যে জিনিসটা আছে সেটা দীর্ঘদিনের সংগ্রামের ভেতর দিয়ে আমরা অর্জন করেছি, এবং এই বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী আমাদেরকে লড়াইয়ের মাঠে সবসময় দেখেছে, মেঘমুল্লার বসুকে দেখেছে, আমাকে দেখেছে, মুজাম্মিলকে দেখেছে, সবাইকে দেখেছে। ফলে আসলে এই 2 দিন 3 দিনের এই সংগ্রাম না আমাদের, আমরা সবসময় ফ্রন্টফুটেই ছিলাম, এখনো আছি, এবং সেটা ভোটের মাঠে প্রমাণিত হবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটা বিষয় নিয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তিনজনেই, সেটি হলো ডাকসু নিয়ে 2টি জরিপ হয়েছে, একটি করেছে সোচ্চার এবং আরেকটি করেছে ন্যারেটিভ নামের 2টি সংগঠন, এবং এই 2টি জরিপে দেখা যাচ্ছে যে ছাত্র শিবির মানে বিপুল সংখ্যক ভোটে জয়ী হবে। আপনাদের আসলে মন্তব্য কি এই 2টি জরিপ নিয়ে? আমি যদি আপনাকে দিয়ে শুরু করি, জামালউদ্দিন খালেদ। আসলে জরিপগুলো অবশ্যই যে জায়গা থেকে যারা করেছে তারা হয়তো স্ট্যান্ডার্ড মান বজায় রেখে জরিপ করেছে। দেখো এখানে কিছু ব্যাপার আছে, যেমন একটা ব্যাপার হচ্ছে যে আপনার এই যে তথ্যগুলো নিয়েছেন, মতামতগুলো, সেটা কোন সময়ে নিয়েছেন, এটা একটা যেমন হচ্ছে সোচ্চারের ব্যাপারে তারা হচ্ছে গত 20 তারিখের আগ পর্যন্ত মতামতগুলো নিয়েছেন, অর্থাৎ তখনও মাঠের হালচাল হচ্ছে কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছিল না। সেই সময় হাইপের উপরে শিবির খুব ভালোভাবে হাইপে ছিল ওই সময়, ফলশ্রুতিতে স্বাভাবিকভাবে তারা সেই সময় যে এটা করেছে ওই দিকে যাওয়ার কথা। আরেকটা ব্যাপার হচ্ছে পরবর্তীতে আরেকটাও হয়েছে, আজকে আবার দেখবেন যে মানে ছাত্র দলের আবিদ ভাইকে 46% আর একদম উল্টো ইয়াকে হচ্ছে সাদিক ভাইকে হচ্ছে 9% আরেকটা জরিপ প্রকাশ করেছে। তা আমি বলবো যে এই জরিপ সবগুলোই হয়তো আমার কাছে মনে হয় যে কোনো না কোনোভাবে ফেব্রিকেটেড। এখন এটা কিভাবে হতে পারে বলবেন যে মতামত সবগুলো শিক্ষার্থীদের মতামতের উপরে তো দেওয়া হয়েছে। তো আমরা জানি যে এখানে যারা ভলান্টিয়ারিং করছেন কিংবা যারা হচ্ছে প্ল্যানিং করছেন সেই জায়গা থেকে করা যায়, আসলে এটা সম্ভব। মানে আপনি কাদের কাছে রিচ করবেন, কাদের কাছে মতামত নিচ্ছেন, কজন থেকে নিচ্ছেন, এটা অনেক কিছু করা যায়। তো ফলশ্রুতিতে আমরা বলবো যে জরিপে যে ফলাফলগুলো আসে, আপনি এটা আরেকটা যদি তাকান দেখবেন যে অনেক সময় আপনাদের অনলাইনে, আপনাদের সময় টিভির বা হচ্ছে বিভিন্ন পত্রিকার অনলাইনের এখানেও জরিপ করা হয়, সেখানে দেখবেন যে এক জরিপে আমি দেখেছি যে সাদিক কাইম ভাই 91,000 ভোট পেয়েছেন, যেখানে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার সংখ্যা হচ্ছে 40,000। তো এখন ব্যাপার হচ্ছে যে বলবেন যে এই যে জরিপটা করা হয়েছে সেটা তো ঢাবির বাইরে করা হয় না, ঢাবির ভিতরে করা হয়েছে। তো ঢাবির ভিতরে করা হলেও মানে মিডিয়া হাইপ, ফেব্রিকেটেড হাইপটার কথা আমি বারবার এই জন্য বলছি যে আমরা যারা কাজ করে আসছি পূর্ব থেকে, অনেক এখানে হাসিব বলেন, জুবিল ভাই বলেন, আমরা সবাই আমরা যারা কাজ করে আসছি অনেকেই আমরা এখন মাঠে নাই, মানে আমরা পুরো হাওয়া। কিন্তু ধরেন যে রাজনৈতিক বড় বড় রাজনৈতিক পার্টগুলো যারা প্রার্থী হয়েছেন তারা হঠাৎ করে ফুলে ফেপে তারা হচ্ছে সবাই হেভিওয়েট প্রার্থী হয়ে গিয়েছে। তাহলে এই যে হেভিওয়েট প্রার্থী হয়ে যাওয়া বা তাদেরকে বানানো পিআর টিমের মাধ্যমে হোক, মিডিয়া হাইপের মাধ্যমে হোক, এটার মাধ্যমে কিন্তু জরিপ এই যে আপনার একটা মনস্তাত্ত্বিকভাবে ভোটারদের উপর একটা ফেলা হয়। এক্ষেত্রে আমি আপনাকে আরেকটা তথ্য দিই। গতকাল একজন একটা দারুণ একটা তথ্য দিয়েছেন যে তিনি 2 জন ভোটারকে জিজ্ঞেস করেছেন আচ্ছা ভিপি পদে কে জিততে পারে। তো সে 2 জন ভোটারেরই উত্তর ছিল যে হ্যাঁ আমরা শুনেছি হচ্ছে সাদিক কেম জিতবে। তো পর তাকে জিজ্ঞেস করছে তুমি ভোট দিবা কিনা সাদিক কেম, কিন্তু আমি দিব না। এটা একজনের ক্ষেত্রে না, 2 জন ভোটারের একই উত্তর যে জিতবে শুনতেছি হচ্ছে সাদিক কেম, তো আপনাকে ভোট দেবেন না, আমি ভোট দেবো না। তাহলে এই যে ব্যাপারটা, এগুলো অনেক কিছুই আসলে জরিপের ক্ষেত্রে প্রভাব আপনি বুঝতে পারছেন, যেগুলোর ব্যাপারে বলবো। তো আমরা বলবো যে জরিপ কিংবা এই ধরনের কিছু, আমি যদি বলি আমার পার্সোনাল আমার কথা বলি, আমাকেও একটা পলিটিক্যাল ফার্ম থেকে দেওয়া হয়েছিল যে এরকম একটা তোমার অনুকূল একটা জরিপ করা হবে, যেটা হচ্ছে 5-6 তারিখে প্রকাশ করা হবে। পরে আমি আর আমার তো ওই ধরনের অর্থ নাই, ওই ধরনের লজিস্টিক সাপোর্ট না, আমি আর জিনিসটা পারি নাই। তো আমি আর এই ঘটনা ওই দিকে নিতে চাচ্ছি না। আমি যে ব্যাপারটা বলবো, এই যে শত জরিপ এবং এই জরিপের যে তথ্যের উপর ভিত্তি করে আবার যে ফ্রেমিং করা হচ্ছে, এগুলো আশা করি ইনশাআল্লাহ 9 তারিখের ভোটের জবাব পাবে। আমি জুবেলকে একই ধরনের প্রশ্ন করতে চাই, এই জরিপটা নিয়ে আসলে আপনাদের মন্তব্য কি, এবং আপনাদের আজকে জিএস প্রার্থী যিনি আছেন মেঘমুল্লার বসু, তিনি এসেই বললেন যে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানালেন যারা অনাবাসিক ভোটার আছেন, এবং সবাই যদি ভোট দেয় তাহলে স্বাধীনতা বিরোধীরা হারবে। অনেকে বলেন যেটা আসলে সেই ফ্যাসিবাদের বয়ান, আপনারা কি সেটা পুনরুৎপাদন করেন?
যখনই হচ্ছে স্বাধীনতার প্রশ্নটা সামনে আসে, যখনই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রশ্নকে সামনে নিয়ে আসা হয়, তখনই দেখতে পাই যে আমরা একটা অংশ যে খুবই সক্রিয় হয়ে যায়, খুবই অ্যাক্টিভ হয়ে যায় এবং হচ্ছে এত চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে যে ফেসিবাদী বয়ান, এই আমরা হচ্ছে আইডিওলজিক্যাল ফাইটে ঢুকে পড়তেছি, এখানে আইডিওলজিক্যাল ফাইটের জায়গা নাই, এখন হচ্ছে পোস্ট আইডিওলজিক্যাল যুগে আমরা প্রবেশ করছি, হ্যানত্যান নানান ধরনের আলোচনা চলে আসে। কিন্তু যখন হচ্ছে রাজাকারকে নিয়ে গ্লোরিফিকেশন হয়, তখন কিন্তু আসলে এই ধরনের চিৎকার চেঁচামেচি তাদের কাছ থেকে আমরা দেখি না। ফলত আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ে যে স্বাধীনতা বিরোধী কিংবা পাকিস্তানপন্থী কিংবা হচ্ছে এখানকার রাজাকারদের যারা গ্লোরিফাই করতে চায়, যারা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় রাজাকারদের ছবি প্রদর্শনের আয়োজন করতে চায়, কিংবা তাদের মনস্কামনা এমনও আছে যে তাদের ভাষায় ভাষা সৈনিক গোলাম আজম কলাভবন তৈরি করতে চাই, এই ধরনের আকাঙ্ক্ষাও কিন্তু তাদের মধ্যে থাকতে পারে। ফলে এই ধরনের গোষ্ঠীর যখন একটা উল্লম্ফন তৈরি করার চেষ্টা করা হয় এবং সেটার ক্ষেত্রে দেখা যায় যে অর্থ এবং মিডিয়াকে প্রভাবিত করার ভেতর দিয়ে আসলে এটা তৈরি করার চেষ্টা করে, তখন আসলে যখন আমরা বলি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলতই হচ্ছে এই দেশের মাটিকে ধারণকারী মানুষ এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত হচ্ছে এই এখানকার যে স্বাধীনতা সংগ্রাম তাকে ব্যাপকভাবে ধারণ করে। ফলত এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যদি ভোট প্রদান করে, স্বাভাবিকভাবেই হচ্ছে মানে এই যে ভূখণ্ডের বিরোধিতা যারা করছে তাদের তো বিজয়ী হওয়ার কোনো প্রশ্নই আসে না। ফলত এই জায়গা থেকেই প্রশ্ন আসছে। এবং আপনি একটা বিষয় তুলছিলেন, সেটি হলো যে মানে যারা নারী শিক্ষার্থী আছে তাদের আসলে হল থেকে অনেক দূরে, যেমন যদি ফজিলাতুন নেসা মুজিব হলের কথা বলি কিংবা ওই পাশে কুয়েত মৈত্রী হলে, তাদের ভোট কেন্দ্র অনেক দূরে এসে ক্লাবে ফেলা হয়েছে, টিচার্স ক্লাবে, আবার মানে টিএসসিতে শামসুন্নাহার হলে, মানে এই বিষয়গুলো কি আসলে মানে প্রভাব ফেলবে বলে মনে করেন কিনা, মানে খুবই বড়ভাবে প্রভাব ফেলবে কিনা, নাকি শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস আছে তারা আসলে এই বাধাটুকু টপকে যাবে এবং মানে একজনের তো 41-42টি করে ভোট দেওয়া লাগবে, সেই ক্ষেত্রে আসলে কেমন পরিস্থিতি দাঁড়াতে পারে, অনেকে কি বিরক্ত হয়ে চলে যাবে কি? দেখুন, আসলে সমস্ত প্রতিকূলতার কিন্তু একটা সলিউশন, প্রবাবল সলিউশন কি হতে পারে সেটা প্রায় সকল প্যানেলের পক্ষ থেকে, ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু এরপরেও আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক প্রকার কিন্তু অনীহাই আসলে কাজ করছিল এই ব্যাপারটাতে। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক দলগুলোর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের তোড়জোড় কিংবা এক ধরনের অনেক বেশি ইন্টারেস্ট এই ডাকসু কেন্দ্রিক হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে বাড়িতে ফোন করে কিংবা মেসেজ পাঠিয়ে ভোট চাওয়া হচ্ছে। আবার দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের জরিপ পরিচালনা করা হচ্ছে। এই জরিপগুলো কিভাবে পরিচালনা করা হচ্ছে সেটাও সম্পর্কেও কিন্তু একটা মানে এই জায়গাটাতে কিন্তু একটা তথ্যের ঘাটতি রয়ে যাচ্ছে। এবং আমরা মিডিয়াতেও দেখতে পাচ্ছি যে মিডিয়াও যখন জরিপ করছে, একটা মিডিয়ার ওই জায়গায় একটা ফেব্রিকেটেড জরিপের কিন্তু একটা আভাস আমরা পাচ্ছি। তো বড় বড় রাজনৈতিক দলগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মূলত নিয়ন্ত্রণ করতে চাইছে। আমরা এর আগেও দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বড় বড় সংগঠনগুলো বা বড় রাজনৈতিক দলগুলো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের ভয়েসটা রেজ করতে দেয় না। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ভয়েস রেজ করতে পারে তাহলে বাংলাদেশে আর কখনো কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না, কেউ যা ইচ্ছা তাই বাংলাদেশ নিয়ে করতে পারবে না এবং বাংলাদেশের স্থিতিশীলতা বজায় থাকবে এবং বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, বাংলাদেশের মানুষ তার মানবাধিকার বুঝে পাবে। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাই যারা ক্ষমতায় আসতে চায় কিংবা ক্ষমতায় যারা আসতে চায় তাদের মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে এবং শিক্ষার্থীদেরকে কন্ট্রোল করা নিয়ে এক ধরনের কিন্তু আমরা দৌড়ঝাঁপ আমরা লক্ষ্য করতে পারছি। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো আপনি নির্বাচন করছেন, আপনি তো শিক্ষার্থীদের কাছে ভোট চাইবেন, ভোট তো আর কুমিল্লা কিংবা নোয়াখালী বা লক্ষ্মীপুরের কোনো একটা বিএনপির নেতা কিংবা জামাত নেতা তো আপনার ভোট চাইবে না, আপনি শিক্ষার্থীদের কাছে যান, শিক্ষার্থীরা ভোট দেবে, শিক্ষার্থীদের বাবা মাকে গিয়ে বাড়িতে বলাইতে তো শিক্ষার্থীর পরিবার তো আতঙ্কিত হয়। তো এই যে একটা পরিবেশ তৈরি করা, এটা আসলে কিসের ইঙ্গিত দেয়? এটা ইঙ্গিত দেয় যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কন্ট্রোল করতে চায়, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভয়েসটা রেইজ হতে দিতে চায় না। আরেকটু বিষয় আমি আপনার কাছে আবার আসবো, আমি সবার কাছে এক পিট করে আপনাদের জন্য ওপেন ফ্লোর, আপনারা আসলে আপনাদের যারা ভোটার আছেন, প্রার্থী আছেন কিংবা সামগ্রিক নির্বাচন নিয়ে কিছু বলতে চান কিনা, সবার এক মিনিট করে। জি আচ্ছা, আমি এখানে যে কথাটা বলবো, এখানে হাসিবের কথার সূত্র ধরে আমি একটু বলি, যেহেতু ছাত্রদল এবং ছাত্র শিবিরের ক্ষেত্রে একটা অভিযোগ আছে, তারা হচ্ছে মানে কল করে করে ভোট চাচ্ছে আর কি, জামায়াত নেতা বা বিএনপি নেতা, ছাত্রদল নেতারা বাহির থেকে। অনুরূপভাবে কিন্তু বাকশাসের ক্ষেত্রে একটা জিনিস হয় যে হচ্ছে মন্ত্রীপাড়া থেকে পোস্ট দিয়েছে বিভিন্ন জন, তারা হতে পারে ক্যাম্পাসের এক সময়, এখন তো তারা একটা দায়িত্বে আছে, মন্ত্রী হচ্ছে, তারাও কিন্তু পোস্ট দিচ্ছে কোনো কোনো প্রার্থীর পক্ষে, এটাও কিন্তু এক ধরনের ইনজাস্টিস। আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন আমি একটা দেশে একটু আশঙ্কার কথা প্রকাশ করি, এই যে ইউনিভার্সিটির নিয়ন্ত্রণ যে
যে কথাটা আসে, এটার আশঙ্কাটা কেন আশঙ্কাটা প্রকাশ করি? ধরেন যে এখন একটা ফেসবুকে পোস্ট দিতে গেলে যদি কোনোভাবে সেটা শিবিরের একটু বিরুদ্ধে হয়, ভাই ওই পোস্টের মানে কমেন্ট বক্সের দিকে তাকানো যায় না, এই পরিমাণ। সব কিন্তু বট না, কিছু আছে একদম আসল মানুষজন আসে, মানে চরম লেভেলে আপনাকে মানে তারা হচ্ছে ইয়ে করে। তো এরা যদি মনে করেন বিজয়ী হয়, তার পরবর্তীতে আসলে ক্যাম্পাসে আমাকে এরা কি সেফভাবে থাকতে দেবে, এটার একটা আশঙ্কা আছে। আবার ধরেন একটু আমি শেষ করছি, আবার ধরেন যে শিবিরের যে নারী প্রার্থীদের ব্যাপারে ছাত্রদলের যে যারা আছে সমর্থকরা, তারা যেভাবে নোংরামি করে, তো তারা বিজয়ী হলে আমার আশঙ্কা হচ্ছে যে তখন আবার তারা হচ্ছে এই যে ছাত্রলীগের মতো যারা হচ্ছে হিজাব পরে পরে তাদের সবাইকে আবার ছাত্রী সংস্থা ট্যাগ করে কিনা, এই যে সমস্যাগুলো। জুবেলের কাছে যে আমাদের কাছে 2 মিনিট সময় আছে, 1 মিনিট প্লিজ। আচ্ছা, যে কথাটা দুজনেই বলছিল যে বিশ্ববিদ্যালয়কে আসলে নিয়ন্ত্রণ করতে চায় বড় বড় রাজনৈতিক দল সমূহ, ফলে দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক দলের যে বিএনপি জামাতের কথা এটা ওপেন সিক্রেট যে তারা নিয়ন্ত্রণ করতে চায়। এরপর দেখা যাচ্ছে এই মাহিন সরকারের মাধ্যমে এই জিনিসটা একটা প্রকাশ্যে সামনে চলে আসছে যে দেখা যাচ্ছে কোনো একটা বিশেষ বলতে এনসিপি কিংবা হচ্ছে মন্ত্রীপাড়া, এখনকার মন্ত্রীপাড়া যারা, তাদের বিরুদ্ধে কেউ চলে গেলে তাদেরকে চাপ দিয়ে হচ্ছে সেটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক বসিয়ে দেওয়ার মতন অভিযোগ করতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই একজন মন্ত্রী উপদেষ্টা সে হচ্ছে একজন প্রার্থীর পক্ষে হচ্ছে প্রচারণা করতেছেন, এই ধরনের জিনিস সামনে আসছে। ফলে আমরা মনে করি যে এখানকার এক্সিস্টিং যে রাজনৈতিক দলসমূহ আছে, বৃহৎ রাজনৈতিক দল এবং যারা ক্ষমতায় আছে কিংবা হচ্ছে আমাদের হচ্ছে হাসিবের যে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, তারাও আসলে বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করতে চায়। আমরাই আছি একমাত্র দল যারা হচ্ছে কোনো নিয়ন্ত্রণ চাই না। শেষ যে বিষয়টা সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাই যে এখন নানা ধরনের ট্যাগিং কালচার শুরু হয়েছে আবার নতুন করে। সো ট্যাগিং শুধুমাত্র শিবির ট্যাগিং না, শাহবাগী ট্যাগিং করা হয়, ছাত্রলীগ ট্যাগিং করা হয়, ফ্যাসিবাদের দোসর এই ধরনের ট্যাগিং করা হয়। কেউ হিজাব নেকাব পরলে তাকে আবার ছাত্রী সংস্থা ট্যাগ দেওয়া হয়, কিংবা কেউ একটু পোশাকে যদি তার স্বাচ্ছন্দ্য অনুযায়ী পোশাক পরেন কিংবা হিজাব নেকাব না করলে তাকে শাহবাগী ট্যাগ দেওয়া হয়, এই ধরনের ট্যাগ দেওয়া হয়। কিংবা শিবিরের বিরুদ্ধে কোনো কথা বললে তখন তাকে আবার অন্য শাহবাগী, তাদেরকে বামপন্থী কিংবা তাদেরকে লীগের দোসর এই ধরনের ট্যাগ দেওয়া হয়। আবার ছাত্রদলের বিরুদ্ধে কথা বললে আমরা দেখতে পাই যে শিবির ট্যাগিং করা হয়। তো বিশ্ববিদ্যালয় আসলে প্রশাসনের দায়িত্ব হবে যাতে করে এই ট্যাগিং যে কালচারটা রয়েছে, এই ট্যাগিং কালচারটা প্রয়োজনে আইন করে বন্ধ করতে হবে। কারণ এই ট্যাগিং কালচারের মাধ্যমেই মানুষের মত প্রকাশের স্বাধীনতা যে হরণ করার এটা প্রথম ধাপটাই শুরু হয় ট্যাগিং কালচারের মধ্যে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।